বাংলাদেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় জায়গাগুলোর মধ্যে বাংলার দার্জিলিং খ্যাত চায়ের রাজধানী শ্রীমঙ্গল অন্যতম। মোট আয়তনের 43% চা বাগানে ভরপুর এই শ্রীমঙ্গলের প্রতিটি পদে পদে চা বাগানের সবুজের চাদরে মোড়ানো ছোট বড় টিলার দৃশ্যগুলো যে কারো মন কেড়ে নেবে। পাহাড়ি সবুজ চা বাগানের ফাঁকে তৈরি করা কৃত্রিম লেকের সৌন্দর্য থেকে শুরু করে বনের ভেতর নিস্তব্ধ প্রকৃতি, আদিবাসীদের সাথে মিশে যাওয়ার সুযোগ, মাঝে একান্ত কিছু মুহূর্ত উপভোগ করার মতো সকল আয়োজন রয়েছে এই চায়ের দেশে। তাই তো পুরো বছর জুড়ে ভ্রমণের এই স্বাদ গ্রহণ করতে দেশের সিংহভাগ পর্যটকদের ভিড় জমতে থাকে বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত মৌলভীবাজার জেলার এই শ্রীমঙ্গলে। আমরাও আজ সারা দিন জুড়ে 425 বর্গ কিলোমিটারের এই শ্রীমঙ্গলের বেশ কয়েকটি বিখ্যাত ভ্রমণ স্পট ঘুরে দেখব, যেখানে দিনের শুরুতেই আপনাদের সাথে করে চলে যাব চা পাতার স্বর্গরাজ্য নূরজাহান টি এস্টেট দেখতে। তারপর প্রকৃতির মায়াগেরা কৃত্রিম মাধবপুর লেক দেখে চলে যাব লাউয়াছড়া জাতীয় উদ্যান ও খাসিয়াপুঞ্জি এক্সপ্লোর করতে। সেখান থেকে লাল পাহাড়ের অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যের মোহ উপভোগ করে দুপুরের উদরপূর্তি সেরে দিনের শেষ ভাগে রাবার বাগান বাইকার বিল দেখে আমাদের আজকের ভ্রমণের ইতি টানব। সর্বশেষ শ্রীমঙ্গলের সেই বিখ্যাত নীলকণ্ঠ টি কেবিনের 7 রঙের চায়ের স্বাদ নিয়ে শ্রীমঙ্গলকে বিদায় জানাবো এবং সেই সাথে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আপনি কিভাবে শ্রীমঙ্গল আসবেন, কোথায় কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময় এবং প্রয়োজনীয় সকল টিপস। পাশাপাশি আমাদের এবারের এই শ্রীমঙ্গল ট্রিপটি সম্পন্ন করতে ইন টোটাল কত খরচ হয়েছিল তার একটি অন ডিসপ্লে হিসাব ভিডিওর শেষাংশে পেয়ে যাবেন। এখন চলেন পুরো ভিডিও জুড়ে যা যা দেখব তার একটা 30 সেকেন্ড প্রিভিউ দিয়ে আমাদের আজকের ভ্রমণ গল্প শুরু করা যাক। তো বৃষ্টি স্নাত শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে যদি কোনো কারণে বৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনার যে তার দুই পাশে এমন উঁচু উঁচু গাছের সারি থাকবে আর প্রচুর পরিমাণ পান পাতা কিন্তু এই পান গাছের মধ্যে রয়েছে। খাসিয়াপুঞ্জির একদম উপরের দিকে আসলে আপনি খাসিয়াদের কিন্তু এই অলরেডি কৌটার মধ্যে পড়তেছে। আমার পিছনে এই যে দেখা যাচ্ছে লাল পাহাড়, মূলত আমাদের আজকের দিনের সর্বশেষ ভ্রমণ গন্তব্য বাইকার বিল দেখতে। এটা টেস্ট 7টা ফ্লেভারে হয় মূলত। আসসালামু আলাইকুম। আমাদের এবারে শ্রীমঙ্গল ভ্রমণের ভিডিও যাত্রা শুরু করতেছি কুমিল্লার এই রেল স্টেশন থেকে। তো রাত 12:30টার উদয়ন এক্সপ্রেসে করে আমরা কুমিল্লা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। টিকিটে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ট্রেন আমাদের কুমিল্লা স্টেশন থেকে তুলে নেয়। ট্রেনের টিকিট পাওয়ার জন্য 10 দিন আগে থেকেই 165 টাকা দিয়ে অনলাইন থেকে আমরা টিকিট কেটে নিই। আপনারা যারা রাজধানী থেকে শ্রীমঙ্গল আসবেন, ট্রেনে আসতে হলে 7 থেকে 8 দিন অথবা 10 দিন আগে টিকিট কেটে নিতে হবে। আবার চাইলে ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে শ্রেণীভেদে 500 থেকে 1000-এর মধ্যে বাসের মাধ্যমেও আপনি সরাসরি শ্রীমঙ্গল আসতে পারেন। ট্রেনের সেই চিরচেনা জিগজ্যাগ জিগজ্যাগ শব্দ শুনতে শুনতে রাত 3:35 মিনিটে আমরা শ্রীমঙ্গল পৌঁছে যাই। আর শ্রীমঙ্গল পৌঁছাতেই ঝুম বৃষ্টি শুরু হয়। ট্রেনের তৈরি প্ল্যাটফর্মে ঝুম বৃষ্টির শব্দ শুনতে শুনতে সকাল হবার অপেক্ষায় থাকি। চায়ের রাজধানী, বৃষ্টির দেশ, মৌলভীবাজার জেলার বিখ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গলের রেল স্টেশন থেকে সবাইকে শুভ সকাল। গতকাল রাত 3:35 মিনিটে আমাদের ট্রেন আমাদেরকে স্টেশনে এনে নামিয়ে দিয়ে যায়। তো তারপর থেকেই স্টেশনে থাকা অবস্থায় প্রচুর বৃষ্টি শুরু হয়, এক নাগাড়ে অনেকক্ষণ বৃষ্টি পড়ে। তো আমরা সকালবেলা উঠে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান এই স্টেশনই ছিল। তো বর্ষায় শ্রীমঙ্গল ঘুরতে আসছি, এসেই বৃষ্টির কবলে পড়লাম। বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই। তো দেখতেছি যদি অপেক্ষা করে আজকের দিনটাই শেষ হয়ে যাবে, তার অপেক্ষা না করে বৃষ্টির মধ্যে এখন বের হয়ে যাচ্ছি স্টেশন থেকে। তো আমি আগে থেকেই ইউটিউব থেকে নাম্বার সংগ্রহ করে একটা সিএনজি ঠিক করে রাখি। তো আমরা আজকে সারাদিন ঘুরবো আমাদের এই ভাইয়ের সাথে। ভাইয়ের নাম শাহেদ ভাই। তো শাহেদ ভাই আজকে আমাদেরকে সারাদিন সময় দিবে, ওনার সিএনজি নিয়ে আমরা ঘুরবো। 1200 টাকায় শ্রীমঙ্গলের সবগুলো ভ্রমণ স্পট একদিনে ঘুরে দেখব, এই চুক্তিতে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় শ্রীমঙ্গলের এই চিরচেনা বৃষ্টি ভেজা সুন্দর রাস্তা ধরে। শ্রীমঙ্গলের মেইন শহর থেকে বের হলেই আপনি রাস্তার এই দুই পাশের এত চমৎকার সব দৃশ্য দেখতে পাবেন। রাস্তার দুই পাশে এমন সুন্দর চমৎকার সব চা বাগানের নয়নাবিরাম দৃশ্য, আর তার মাঝ দিয়েই আমরা ছুটে চলছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য নূরজাহান টি এস্টেটের উদ্দেশ্যে।
বর্ষায় শ্রীমঙ্গল ঘুরতে আসছি, বৃষ্টির জন্য হয়তো ঘোরাঘুরিতে বাধা আসতে পারে, তো সাথে করে ছাতা নিয়ে আসছি। কি আর করার, ছাতা নিয়ে এখন নূরজাহান টি এস্টেট ঘুরতে যাব। আপনি হয়তো সিলেটের অনেক চা বাগানই দেখে থাকবেন, কিন্তু আমি আপনাকে এটা এনশিওর করতে পারি, এই নূরজাহান টি এস্টেটে আসলে চা বাগানের যেটা প্রকৃত সৌন্দর্য সেটা আপনি একদম কাছ থেকে দেখতে পারবেন। দেখেন একদম চারপাশ থেকে টিলাগুলো কত সুন্দর করে চা বাগানের চা গাছের চাদরে মোড়ানো, দেখে মনে হচ্ছে যেন সৃষ্টিকর্তার নিজ হাতে খুব সুন্দর করে এই প্রকৃতিটাকে চা বাগান দিয়ে সাজিয়ে তুলেছে। তো বৃষ্টি স্নাত শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে চলেন জেনে নেওয়া যাক শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময়। যদিও আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার সেই সময়টা উপযুক্ত সময় নয়। তো আপনি চাইলে বছরের যে কোনো মুহূর্তেই শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারেন, তবে শীতকালে ভ্রমণ করলে শ্রীমঙ্গলের এক ধরনের সৌন্দর্য পাবেন, যেখানে প্রকৃতি কিছুটা শুষ্ক থাকবে, কুয়াশাচ্ছন্ন থাকবে, আর আবহাওয়া অনেকটা ঠান্ডা থাকবে। তো এর মধ্যে দিয়ে আপনি শ্রীমঙ্গলের প্রত্যেকটা জায়গা ঘোরাঘুরি করতে পারবেন। আর যদি আপনি আমার মতোই বর্ষাতে আসেন, তাহলে হয়তো আপনি যদি বৃষ্টির দেখা পান, তাহলে বৃষ্টির মধ্যে চা বাগানের সৌন্দর্য কতটা সুন্দর হইতে পারে সেটা হয়তো কাছ থেকে উপলব্ধি করার মতো আপনার সুযোগ থাকবে। পাশাপাশি বৃষ্টিতে শ্রীমঙ্গল ঘুরলে আপনি হয়তো অন্যরকম একটা ফিল পাবেন, যেটা পুরোপুরি একটা ডিফারেন্ট একটা ফিল, যেটা আপনি যদি না আসেন, আমি যেমন এখন বৃষ্টিতে ঘুরে যে আনন্দটা পাচ্ছি, এটা আমি আপনাকে মানে কিভাবে বুঝাই, যদি আপনি নিজে আসেন তাহলে হয়তো আপনি নিজে কাছ থেকে এটা দেখতে পারলে বুঝতে পারবেন যে এটার আসল মজাটা কতটুকু। একই তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার উপর আমরা খুব সকালে ঘুরতে আসছি, তো এজন্য এই টি স্টেটে আজকে তেমন একটা দর্শনার্থীদের আনাগোনা নেই। তো আমরা অলমোস্ট 1 ঘন্টার মতো এখানে টাইম স্পেন্ড করে, অর্থাৎ বৃষ্টির মধ্য দিয়ে এই নূরজাহান টি স্টেটের খুব অমায়িক কিছু মুহূর্ত উপভোগ করে এখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্যে। তো বৃষ্টির মধ্যেই নূরজাহান টি এস্টেট দেখা শেষ করে এখন যাচ্ছি মাধবপুর লেকের উদ্দেশ্যে। মাধবপুর লেকে আসার পর আপনি এখানে দেখেন অনেকগুলো দোকান পেয়ে যাবেন। তো আজকে বৃষ্টির মধ্যে আমরা আসছি, সবগুলো দোকানই বন্ধ। তো আমরা মূলত আসছিলাম হচ্ছে এই রাস্তাটা ধরে, এই রাস্তা দিয়ে ধরে আমরা এই জায়গায় সিএনজি পার্ক করছি। তারপরে আমরা এদিকে সামনে গেলে একদম সোজা পথ ধরে যদি সামনের দিকে যাই, লেকের দেখা পেয়ে যাব। আর এইদিকে আরো একটা রাস্তা রয়েছে, যদি এই রাস্তা দিয়ে যাই আমরা লেবু বাগান পাবো, তারপরে হচ্ছে আনারস বাগান। তো মাধবপুর লেক দেখতে আসলে এই টিকিট কাটতে হবে। তো টিকিট হচ্ছে 20 টাকা। তো টিকিট কাউন্টারটা হচ্ছে এই জায়গায় টিকিট কেটেই আপনাকে এই গেট পাস করে মাধবপুর লেক দেখতে যাইতে হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এগুলো হচ্ছে চা পাতার বীজ। তো এই যে সামনে বড় বড় গাছগুলা দেখা যাচ্ছে, এই গাছগুলা থেকেই এই বীজগুলা সংগ্রহ করে নতুন গাছ উৎপন্ন করা হয়। তো এগুলা হচ্ছে মাদার টি ট্রিজ। তো এর পাশাপাশি এই গাছ থেকে এই বীজের মাধ্যমে যে চারাগুলো উৎপন্ন করা হয়, এই চারাগুলোই রোপণ করা হয় নার্সারিতে রোপণ করে একসাথে অনেকগুলো গাছ উৎপন্ন করে এখান থেকে এই গাছগুলো নিয়ে পরবর্তীতে বাগানে রোপণ করা হয়। তো হাঁটতে হাঁটতে মোটামুটি লেকের কাছাকাছি চলে আসছি। তো আমরা যেহেতু বৃষ্টি থামছে, এখন ড্রোন ফ্লাই করে আপনাদেরকে কিছু ড্রোন শট দেখাচ্ছি এই মাধবপুর লেকের। মাধবপুর লেকের মেইন গেট পাস করে অল্প কিছুক্ষণ হাঁটার পরেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই মূলত সামনে আসছি। এই রাস্তা ধরে সামনে আসলে রাস্তার পাশে দেখেন ছোট ছোট নতুন করে বেঞ্চ দেওয়া হয়েছে। আবার আমি যদি এই পাশটাতে দেখাই, দেখেন এই পাশে নতুন করে এটা তৈরি করা হয়েছে যে আই লাভ কমলগঞ্জ। তো এই কমলগঞ্জের পাশে এসে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। আবার এদিক থেকে আমি যদি দেখাই, সামনের দিকে দেখেন খুব সুন্দর করে টিলা বেয়ে উপরের দিকে চলে যাবেন। উপরের দিকে যাওয়ার পর সেখান থেকে আপনি চাইলে পুরো লেকের ভিউ একদম উপর থেকে একটা এক নজরে দেখতে পারবেন, যেটা দেখতে খুবই চমৎকার। তো মাধবপুর লেক আসলে অবশ্যই টিলার উপরে এসে লেকের ভিউটা উপর থেকে দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই এই দৃশ্যটা আপনার কাছে অনেক মনোমুগ্ধকর লাগবে।
দেখেন উপর থেকে লেকের সৌন্দর্য কতটা চমৎকার। এত সুন্দর প্রকৃতি কোথায় পাবেন বলেন? চলেন টিলার আরো উপর থেকে লেকের ভিউটা দেখে আসি। অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। এখান থেকে একদম কাছে, তো এই ভিউ পয়েন্ট থেকে একদম লেকটাকে চাইলে একদম এই শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনি এক নজরে দেখতে পারবেন। ওই যে ওইদিকে একটা ছাউনি দেওয়া আছে, তো আপনি টিলার উপরে আসলে এরকম একটা ছাউনি পেয়ে যাবেন, যে ছাউনির নিচে চাইলে কিছুটা সময় যদি রোদ থাকে রেস্ট করতে পারেন, অথবা যদি বৃষ্টি আসে এখানে এসে আশ্রয় নিতে পারেন যাতে বৃষ্টি না পড়ে। তো বৃষ্টি পরবর্তী আবহাওয়া কিন্তু যে কারোরই ভালো লাগে, আর বৃষ্টি পরবর্তী এত চমৎকার একটি আবহাওয়ার সাথে যদি একপাশে এমন লেকের সৌন্দর্য দেখা যায়, আবার চতুর্পাশে যেদিকে তাকাই সবুজ আর সবুজ, মানে সবুজের সমারোহ যাকে বলে, মানে চা বাগানের এত চমৎকার দৃশ্য যদি দেখতে পাই তাহলে তো মন এমনিতেই ভালো হয়ে যাবে। এখন আমরা লেকের তীর ঘেঁষে তৈরি করা ছোট ওয়াকিং ওয়ে ধরে লেকটাকে একদম কাছ থেকে দেখছি। আপনারাও যারা মাধবপুর লেক দেখতে আসবেন অবশ্যই এই যে ওয়াকিং ওয়েগুলো রয়েছে, এই যে সরু ওয়াকিং ওয়ে দেখতে পাচ্ছেন, এটা পুরো লেক জুড়ে এভাবে চতুর্দিক থেকে দেওয়া আছে। তো এই ওয়াকিং ওয়ে ধরে অবশ্যই লেকটাকে কাছ থেকে দেখার চেষ্টা করবেন। মাধবপুর লেক দেখা শেষ করে চা বাগানের বুক চিরা এই চমৎকার রাস্তা ধরে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট সিএনজিতে চড়ে অবশেষে আমরা পৌঁছে যাই লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান গেটে। এ হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেট। তো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি, এখন মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট ফি হচ্ছে পার পার্সন ১০০ টাকা আর ১৫ টাকা ভ্যাট, তো মোট টিকিট মূল্য দিতে হবে ১১৫ টাকা করে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেট পাস করে বনের ভেতরে ঢুকবেন, ঢোকা মাত্রই আপনার চোখের সামনে এমন সুন্দর একটি রাস্তা ভেসে উঠবে। রাস্তার দুই পাশে এমন উঁচু উঁচু গাছের সারি থাকবে, যেগুলো হচ্ছে মূলত বিরল প্রজাতির রক্তন গাছ। আমরা চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানটি মূলত যেই জায়গাটির জন্য খুবই স্পেশাল বা বিখ্যাত সেই রেল লাইনের মধ্যে। তো এই রেল লাইনটিতে দুইটা বিখ্যাত ছবির শুটিং হয়েছিল, একটা হচ্ছে হলিউড মুভির শুটিং যার নাম হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, অপরটি হচ্ছে হুমায়ুন আহমেদ নির্মিত আমার আছে জল। তো এই দুইটা ছবির শুটিং হওয়ার কারণে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই রেল লাইনটিকে খুবই স্পেশাল হিসেবে ধরে নেওয়া হয়। তো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, কারণ একদম বনের ভেতর দিয়ে একটা রেল লাইন খুব চমৎকারভাবে সোজা একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গেছে। তো অবশ্যই আপনারা যারা লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখতে আসবেন এই জায়গাটাতে এসে কিছুক্ষণ সময় অতিবাহিত করে যাবেন এবং মনের মতো করে কিছু ফটোশুট করে নিয়ে যাবেন। ১৯৯৭ সালে এই লাউয়াছড়া উদ্যানকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। আর এই লাউয়াছড়া জাতীয় উদ্যানটা মূলত বিখ্যাত হচ্ছে বিরল বানর প্রজাতি উল্লুকের জন্য। তো বাংলাদেশের পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই কিন্তু এই লাউয়াছড়া জাতীয় উদ্যান দ্বিতীয় অবস্থানে আছে। তো আমরা এখন এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের একদম বনের ভেতরে প্রবেশ করছি তার রাস্তা ধরে। আর এই বনের ভেতরে প্রবেশ করে জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, মূলত চারপাশে কিন্তু অনেক পশু পাখির শব্দ শোনা যাচ্ছে, বিশেষ করে বানরের শব্দ। এই মুহূর্তে আমরা বনের ভেতরে খুবই গহীন একটা রাস্তা ধরে খাসিয়াপুঞ্জি দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখেন এই রাস্তাটা খুবই মানে সুশান নীরব একটা রাস্তা, এখানে মানুষের কোনো আনাগোনাই নাই। আমার পিছনে খেয়াল করেন কোনো মানুষজন নাই, আর আমি যদি আমার অপর পাশটা দেখাই এই পাশেও দেখেন কোনো মানুষজন নেই। তেমন নীরব সুশান প্রকৃতির মাঝে গহীন পথ ধরে এভাবে হাঁটতেছি, মোটামুটি গা ছমছম করার মতো একটা অবস্থা। তো আশা করি কিছুক্ষণ পথ ধরে হাঁটলেই আমরা খাসিয়াপুঞ্জি পেয়ে যাব। খাসিয়াপুঞ্জি যাওয়ার পথে বনের পথ ধরে যখন 15 থেকে 20 মিনিট হাঁটবেন তখন সামনে আসলে আপনি এমন দুইটা রাস্তা পেয়ে যাবেন। তো কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বাম পাশের যে রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে আপনি খাসিয়াপুঞ্জিতে চলে যাবেন।
তো ফাইনালি 30 থেকে 35 মিনিট বনের রাস্তা ধরে পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি এই খাসিয়া পুঞ্জিতে। খাসিয়া পুঞ্জির একদম উপরের দিকে আসলে খাসিয়াদের এই প্রার্থনাঘর গির্জাটি পেয়ে যাবেন। তো অবশ্যই এই জায়গায় এসে খাসিয়া পুঞ্জিতে তাদের গির্জাটি দেখে যাবেন, যেটা দেখতে আপনার কাছে অনেকটা ভিন্ন রকম লাগবে। তো এখানে এসে খাসিয়া ভাই বোনদের একদম সাজানো গোছানো খুব সুন্দর পাহাড়ি টিলার গায়ে তাদের নির্মাণ করা বাড়ি দেখতে পারবেন, তাদের জীবনাচরণ দেখতে পারবেন, পাশাপাশি তাদের পাহাড়ি গাছে বিভিন্ন ফল ফ্রুট দেখতে পারবেন। এই হচ্ছে খাসিয়াদের খাসিয়া পান বাগান। এখানে প্রত্যেকটা গাছের সাথে পান গাছ লাগাই দেওয়া হয়েছে। তো এখানে পান গাছ প্রতিটা গাছ বেয়ে বেয়ে উপরের দিকে যায়, আর প্রচুর পরিমাণ পান পাতা কিন্তু এই পান গাছের মধ্যে রয়েছে। তো আমরা জানি যে আমাদের দেশের মধ্যে খাসিয়া পান কিন্তু খুবই বিখ্যাত একটি পান। যারা পান খায় কিংবা যারা পান পছন্দ করে তাদের কিন্তু চাহিদার শীর্ষে থাকে এই খাসিয়া পান। লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখা শেষ করে এখন আমরা সিএনজিতে চলে আসছি ফুলছড়া বাজার। এই ফুলছড়া বাজার থেকে 100 টাকা দিয়ে একজন লোকাল গাইড নিয়ে প্রায় 20 থেকে 30 মিনিট পায়ে হাঁটা পথ অতিক্রম করে আমাদেরকে লাল পাহাড় পৌঁছাতে হবে। এই রাস্তা ধরে ফুলছড়া চা বাগানের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি লাল পাহাড়ের উদ্দেশ্যে। তো অলরেডি দূর থেকে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওই যে দূরে লাল কোনো কিছু দেখা যাচ্ছে। আমাদের গাইড বের নির্দেশনা হচ্ছে আমরা মূলত ওখানেই যাচ্ছি। তো আর কতক্ষণ লাগে যাইতে দেখি। হাঁটছি, পাহাড় বেয়ে উপরে উঠছি, মোটামুটি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। জানি না আর কতক্ষণ হাঁটতে হবে ওই লাল পাহাড়ের চূড়ায় পৌঁছতে। দর্শক, আমার পিছনে এই যে দেখা যাচ্ছে লাল পাহাড়, মূলত এই লাল পাহাড় আসার জন্য আমরা অলরেডি 30 থেকে 35 মিনিট এই পাহাড়ি পথ ট্রেকিং করে আসছি। তো আর একটু গেলে আমরা লাল পাহাড়ের চূড়ায় চলে যাব। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই লাল পাহাড়ের চূড়ার মধ্যে দুইটা মন্দির আছে। মূলত এই মন্দিরগুলো হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনাগার। তো এই প্রার্থনাগারটার জন্য মূলত এই লাল পাহাড়টাকে সবাই অনেক বিখ্যাত হিসেবে জানে। লাল পাহাড়টা হচ্ছে এখানে যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড় থেকে সবচেয়ে উঁচু পাহাড়। তো আমরা এখন লাল পাহাড়ের চূড়ায় যাচ্ছি, আসুন। এই যে দেখছেন লাল পাথর, লাল মাটি। তো লাল পাথর এবং লাল মাটির সমন্বয়ে এই পাহাড়টা তৈরি হয়েছে বলেই সবাই এটাকে লাল পাহাড় বলে জানে। এবং এই লাল পাথর এবং লাল মাটির কারণেই তো ঘোরাঘুরি করতে করতে আমরা মোটামুটি অনেকটাই ক্লান্ত। তো এখন আমরা দুপুর লাঞ্চটা সেরে নিব। এই হচ্ছে রিজিক রেস্টুরেন্টের 4 আইটেম মেনু। এখান থেকে আমরা এই যে নিচের দিকের 9 নাম্বার 180 টাকার প্যাকেজের মধ্যে এই কোয়েল পাখি এবং ভাত, ভাতের সাথে ডাল ছিল। এছাড়াও আমরা এক্সট্রা হিসাবে আলু ভর্তা নেই 20 টাকা দিয়ে। তারপরে হচ্ছে এই মাছের ডিম ভাজি নেই, যে মাছের ডিম ভাজিটা হচ্ছে 50 টাকা প্লেট। তো যাত্রাপথে আমাদের যে রাস্তাটা আমরা দেখতেছি, এই রাস্তার দুই পাশে খুব সুন্দর দুইটা রাবার বাগান নজর পড়ে। এই কারণে আমরা এখানে একটু যাত্রা বিরতি দেই। দেখেন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি রাবার বাগানটা কত সুন্দরভাবে একদম গোছালোভাবে সবগুলো রাবার গাছকে সারিবদ্ধ করে লাগানো হয়েছে। এবং প্রত্যেকটা গাছের মধ্যে এরকম এই যে দেখতে পাচ্ছেন এরকম কৌটা দেওয়া আছে। আর এই গাছটাকে বা গাছের যে চামড়াটা আছে ওই চামড়াটাকে প্রসেস করে এরকম ভাবে একটা বিষয় খেয়াল করেন, এই গাছের চামড়াটাকে যদি আমরা একটু শক্ত করে এরকম করে দিই তাহলে কিন্তু তার ভিতর থেকে কষটা একদম বেরিয়ে আসে। তো একটু দেখেন কষ বেরিয়ে কিন্তু এই অলরেডি কৌটার মধ্যে পড়তেছে বা কৌটার মধ্যে জমা হচ্ছে। এই কষগুলা দিয়ে মূলত পরবর্তীতে রাবার তৈরি করা হয়।
চলে আসলাম আমাদের আজকের দিনের সর্বশেষ ভ্রমণ গন্তব্য বাইকার বিল দেখতে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে সামনের দিকে, এখান থেকে শুরু করে এই চতুর্দিকের শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। তো এই সম্পূর্ণ বিলটাকে মূলত বাইকার বিল বলা হয়। এটি মূলত হচ্ছে একটা মৎস্য অভয়াশ্রম, যেখানে তো বাইকার বিল জাস্ট আসলাম, এসে কয়েক মিনিট সময় এখানে অতিবাহিত করলাম, এখন আবার চলে যাচ্ছি। আসলে হতাশ হলাম। বিল দেখতে খুব সুন্দর ছিল, বিলে মোটামুটি পানি ভর্তি ছিল, কিন্তু বিল যদি নৌকা দিয়ে ঘুরে দেখা যাইতো তাহলে এটা আরো খুব এনজয়েবল হতো আর কি। আর শীতকালে এখানে নাকি প্রচুর অতিথি পাখির সমাগম হয়। তো আপনারা যারা শীতকালে আসবেন হয়তো অতিথি পাখি দেখলে এখানে এসে কিছুটা মন্ত্রমুগ্ধ হতে পারেন। তো বর্ষাকালে না আসাই বেটার। আমার হাতে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত এই 7 রঙের চা, নীলকণ্ঠ টি কেবিনে বসে খাচ্ছি। এটা টেস্ট 7টা ফ্লেভারই হয়, মূলত যেহেতু 7টা লেয়ার এই জায়গায় আছে, 7টা লেয়ারের মধ্যে 7 ধরনের ফ্লেভার পাবেন যখন আপনি চাটা খাবেন। তো আমরা আমাদের একদিনের শ্রীমঙ্গল ভ্রমণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সারা দিন জুড়ে আমাদের এই ভাই ওনার সিএনজি নিয়ে আমাদেরকে সময় দিছে। ভাই যথেষ্ট আন্তরিক। ভাইয়ের যে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে মূলত অন্য একটা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে মূলত ভাইয়ের ফোন নাম্বারটা নেওয়ার। তো সেখান থেকে ফোন দেওয়াতে ভাই কিন্তু সকালবেলা আমাকে রেল স্টেশন থেকে রিসিভ করে আনছে। তো ভাই যথেষ্ট আন্তরিক। আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন তারা নিঃসন্দেহে এই শাহেদ ভাইকে সাথে নিয়ে ঘুরতে পারেন। ভাই যথেষ্ট আন্তরিকতার সাথে আপনাদেরকে পুরো শ্রীমঙ্গল ঘুরিয়ে দেখাবে।